আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা, 41তম বিসিএস এবং 43তম বিসিএস এ প্রশাসন ক্যাডার চতুর্থ। আমাকে আপনারা বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া কিভাবে বিসিএস প্রিলি প্রস্তুতি নেওয়া যায়, কোন কোন বইগুলো পড়লে রিটেন ভালো করা যাবে। এর মধ্যে আপনাদের অনেকগুলো প্রশ্নের মধ্যে সবচাইতে বারংবার যে প্রশ্নটি আমাকে করা হয়েছে সেটা হলো কিভাবে বিসিএস প্রিলি এবং লিখিত একই সঙ্গে প্রস্তুতি নেওয়া যায়। আবার এটা একটা প্রশ্ন। আরেকটা হলো প্রিলির পরে রিটেনে বেশি সময় পাওয়া যায় না প্রিলির রেজাল্টের পর, তাহলে কিভাবে রিটেনে ভালো নম্বর পেয়ে ভালো ক্যাডার পাওয়া যাবে। তো এক্ষেত্রে আমি বলি সেটা হলো প্রিলি এবং লিখিত এটা যদি আপনি একসাথে প্রস্তুতি নিতে চান, তাহলে যে সমস্ত টপিক, বিভিন্ন সাবজেক্টে যে সমস্ত টপিক প্রিলিতেও আছে রিটেনেও আছে, দুইটাতেই আছে, সে সমস্ত টপিকগুলোতে প্রিলি পড়ার সময় একটু বেশি কেয়ারফুল হয়ে বেশি সময় দিয়ে পড়তে হয়। তাহলে দেখবেন যে আপনার প্রিলিতেও ওই জিনিসটা কাজে লাগলো আবার রিটেনেও কাজে লাগলো। তাহলে আমি যেহেতু দুইটা রিটেন দিয়েছি, 4টা প্রিলি দিয়েছি, তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে একটু স্ট্র্যাটেজি বলি যে কিভাবে একই সঙ্গে এই প্রিলি এবং রিটেন প্রস্তুতি নেওয়া যাবে। চলুন আমরা একটু সাবজেক্ট ওয়াইজ জিনিসগুলো দেখি। প্রথমে আমরা যদি বাংলা দিয়েই শুরু করি, আপনারা জানেন যে প্রিলিমিনারিতে আপনাকে বাংলা ভাষা এবং সাহিত্য এখানে 35 নম্বর এমসিকিউ আসে। এখন আপনাকে প্রথমে আমি যদি সাহিত্য অংশের কথাই বলি, তো সাহিত্য অংশে আধুনিক যুগ, মধ্যযুগ আর একটা হলো প্রাচীন যুগ, এই 3 যুগ থেকে প্রশ্ন করা হবে। তো আপনি যদি এই বাংলা সাহিত্য পার্ট অংশটা বিশেষ করে আধুনিক যুগ বাদ দিয়ে যদি আপনি প্রাচীন যুগ আর মধ্যযুগ ওখানে যদি একটু ডিটেলসে পড়েন, সাহিত্যকর্মগুলো একটু যদি সাহিত্যকর্মগুলোর ভিতরে আসলে ক্যারেক্টারগুলো কি কি, তারপরে হলো যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে হলো আপনার হলো চর্যাপদ কে আবিষ্কার করলো, এগুলার বিষয়বস্তু কি কি, কতজন কবি ছিলেন, পদকর্তা কারা কারা, ঠিক আছে। আবার মধ্যযুগে আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যান জানি, এছাড়া মনসা মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, অনেকগুলো এগুলো আছে। সো আবার বাংলা অনুবাদও আছে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা একটু ডিটেলসে পড়েন, তাহলে দেখা যাবে কি আপনি যখন বিসিএস লিখিত পরীক্ষায় বসবেন সেখানে কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে 3 নম্বরের ছোট ছোট 10টি প্রশ্ন আসে। তাহলে একই সঙ্গে আপনার প্রিলিমিনারিও কভার হবে, ওই পড়া দিয়ে আপনার রিটেনেও কিন্তু আপনার ওখানে কাজে লাগবে। তার মানে এই সাহিত্য অংশে এই বিষয়গুলো পড়াটা আপনার জন্য লাভজনক হবে, এটা একটা হল। এরপরে আমি যদি বলি বিভিন্ন রেফারেন্স বই পড়তে হবে। যেমন আমি যদি বলি মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো উপন্যাসের গ্রন্থ সমালোচনা লিখতে যদি বলা হয় লিখিত পরীক্ষায়, এখন আপনি যদি প্রিলির পড়ার সময়ই যখন আপনি বিশ্ববিদ্যালয়ের 2য় বা 3য় বর্ষে আছেন, তখন যদি আপনি শুধু ওই গাইড বইয়ের এমসিকিউগুলো যদি না পড়ে কিংবা অল্প কিছু তথ্য না পড়ে আপনি যদি একেবারে মেইন যে গ্রন্থটা, মেইন যে উপন্যাসটা সেটা যদি পড়ে ফেলেন, তাহলে কি হবে, আপনার পড়ার টেবিলে বইটা সাজিয়ে রাখলেন, তারপরে পড়া শেষ হয়ে রেখে দিয়েছেন, কিন্তু যখন রিটার্ন আসলো তখন গ্রন্থ সমালোচনার জন্য ওইটা আরেকবার উল্টাই নিলেন। তাহলে দেখবেন কি হবে, আপনার পড়াটা আপনার মনের ভিতরে এতটাই বদ্ধমূল থাকবে যে লিখিত পরীক্ষায় কমন না পড়লেও আপনি আপনার বিভিন্ন পড়া বই থেকে আপনি গ্রন্থ সমালোচনা খুব সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবেন। সো সেটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হবে, যেটা কিনা আপনাকে ক্যাডার হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রাখবে। সো আপনি যখন ইউনিভার্সিটি লাইফে আছেন, 3rd ইয়ারে, 2nd ইয়ারে, 4th ইয়ারে আছেন, তখন আপনার হাতে অনেক সময়, তখন আপনি কিন্তু বিসিএস অ্যাপ্লাই পর্যন্ত করেননি। তখন কি করবেন, ওই সময়কালে বিভিন্ন রেফারেন্স বই পড়বেন যেগুলো গ্রন্থ সমালোচনায় দিতে পারবেন, লিখিত পরীক্ষায় ওগুলো কোটেশন দিতে পারবেন রেফারেন্স হিসেবে। তো এই রেফারেন্স বইগুলো কোনটা কোনটা হবে, আমার আরেকটি ভিডিও আছে যেখানে আপনারা দেখতে পাবেন যে কোন কোন রেফারেন্স বইগুলো পড়লে প্রিলি, রিটেন এবং ভাইবা 3টা জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, এর পাশাপাশি হলো বিভিন্ন উপন্যাস এবং গ্রন্থ পড়তে হবে। আমি কিছু যেমন নিহারঞ্জন চৌধুরীর বাঙালির ইতিহাস, এই গ্রন্থটা পড়তে পারেন। তারপরে হলো হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি, কত নদী সরোবর, এটা পড়তে পারেন, ঠিক আছে। এছাড়া শহীদুল্লাহ কায়সারের আপনারা উপন্যাস পড়তে পারেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, সেটা হলো আচ্ছা। আমি রেফারেন্স বইগুলো তো একটা জায়গায় বলেছি, এখানে আর বলার দরকার নাই। অর্থাৎ আপনাকে মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন ঐতিহাসিক বইসমূহ এগুলো আপনাকে পড়তে হবে, উপন্যাসগুলো, ঠিক আছে। এছাড়া এরপরে যদি আসি ব্যাকরণ অংশ,
যেমন দেখুন, আপনি যদি নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বোর্ড বইটা আছে, এই বোর্ড বইটার ভিতর থেকে কিছু কিছু টপিক যদি আপনি নিয়মগুলো পড়েন এবং ওগুলো যদি নোট খাতায় নোট করে করে পড়েন, তাহলে ওগুলো কিন্তু ডিরেক্ট লিখিত পরীক্ষায় আসে। আপনি যখন বাংলা 200 নম্বরের লিখিত পরীক্ষা দেবেন, ওখানে দেখবেন যে ব্যাকরণ পার্ট থেকে এরকম 6 নম্বরের করে করে এক একটা ব্রড প্রশ্ন আসে। প্রশ্নগুলো কীরকম আসে? আপনাকে বলবে সমাস কাকে বলে, সমাস কত প্রকার, বিস্তারিত লিখুন। আবার আপনাকে বলতে পারে কারক কাকে বলে, কারক কত প্রকার, কীভাবে নির্ণয় করা যায় লিখুন। আপনাকে বলতে পারে নতবিধান শতবিধান কি, নতবিধানের 5টি নিয়ম, শতবিধানের 5টি নিয়ম, এভাবে লিখুন। আপনাকে প্রশ্ন করতে পারে বাংলা বানানের নিয়ম, প্রমিত বাংলা বানানের নিয়ম, সংস্কৃত বা তৎসম শব্দগুলোর ক্ষেত্রে বাংলা বানানের নিয়ম কি, অর্ধতৎসম শব্দগুলোর ক্ষেত্রে বাংলা বানানের নিয়ম কি, এই বিষয়গুলো। ম্যাশ সো একটু নয়েজের প্রবলেমের কারণে আমি একটু পজ করছি, আমি কিছুক্ষণ পর আবার ভিডিওতে জয়েন করছি। হ্যাঁ, অর্থাৎ বাংলা বানানের নিয়ম আপনাকে পড়তে হবে। এখন বাংলা বানানের নিয়ম তো প্রিলিমিনারিতেও আসে। কিভাবে আসে? আপনাকে একটা ভুল বানানের শব্দ দিয়ে বলবে এটা কি, এটা শুদ্ধরূপ কী হবে, কিংবা আপনাকে বলবে নিচের কোনটি শুদ্ধ বানান। আপনাকে 3টা ভুল বানান দিয়ে একটা অপশনে একটা শুদ্ধ বানান দেবে। সেখানে নতবিধান শতবিধান ইউজ করতে হবে, সেখানে আপনার প্রমিত বাংলা বানানের নিয়ম ব্যবহার করে ওটা রাইটটা খুঁজে বের করতে হবে। তাহলে দেখুন, বাংলা বানানের যদি নিয়ম আপনি পড়েন, তাহলে একই সঙ্গে আপনার প্রিলিও হলো আবার রিটার্নও হলো। সো পড়ার সময় করতে হবে কি, এগুলো একটু নোট করে পড়তে হবে, তাহলে আপনার পড়াটা আগে থেকে কি থাকলো, গোছানো থাকলো। যাদের এরকম আগে থেকে প্রিলিমিনারি নোটগুলো থাকবে, সে রিটেনে যে এমনি অটোমেটিক ভালো করবে। আমার কথা বোঝা যাচ্ছে? এক্ষেত্রে প্রকৃতি আর প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়ের বিভিন্ন নিয়মগুলো আছে না, এই নিয়মগুলো কিন্তু লিখিত পরীক্ষায় লিখতে হয়। নিয়ম লিখে আবার উদাহরণ সহ লিখতে হয়। এখন দেখুন, আপনি যদি ওইভাবে পড়াশোনা করেন, তাহলে কি হবে, আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষা দেবেন তখন আপনার মাথায় খেলে যাবে একটা প্রকৃতি প্রত্যয় দিলে, আচ্ছা আমি তো ওই নিয়মটা পড়েছি, এখানে তো এই নিয়মটাই কাজে লাগে। আমার কথা বুঝতে পারছেন? সো এই বিষয়গুলো আসে। আবার শব্দ গঠন, শব্দ কি কি উপায় গঠিত হতে পারে, উপসর্গ যোগে হতে পারে, অনুসর্গ যোগ হতে পারে, তারপর হলো এক কথায় প্রকাশ হতে পারে, সমাস দিয়ে হতে পারে, কারক দিয়ে হতে পারে, বিভক্তি যোগে হতে পারে, ঠিক আছে, বাক্য সংকোচন দিয়ে হতে পারে, প্রবাদ প্রবচন অনুযায়ী হতে পারে। সো এই যে নতুন শব্দ গঠন বা সাধিত শব্দ গঠন, এই কতভাবে হতে পারে এটাও কিন্তু আপনার জানা দরকার। উপসর্গ কত প্রকার, উপসর্গ আসলে উপসর্গ কাজ কি, সো এই জিনিসগুলো কিন্তু লিখিত পরীক্ষায়ও আছে। সো আপনি যদি প্রিলিমিনারিতে এই জিনিসগুলো পড়ে আসেন এবং নোট করে, আমার কিন্তু নোট ছিল, সো একটা রিচ নোট, একটা রিচ বই থেকে পড়েন। নবম দশম শ্রেণীর বইটা তো একেবারে খুবই সহজ সরল, খুবই ভালো একটা বই। সো ওই বইটা থেকে আপনি সুন্দর করে নোট করে বের করে নিয়ে একটু পড়েন। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 পেজ করে লিখুন, সমাসের জন্য একটা পেজ লিখুন, কারকের জন্য একটা লিখুন, তারপরে হলো অন্যান্য জিনিসগুলো, বানানের নিয়ম একটা নিয়ম লিখুন, আর একটা করে ওই নিয়মের একটা উদাহরণ লিখুন। দেখবেন আপনার প্রিলি রিটেন সব একদম ঠিকঠাক মতো যাবে। এছাড়া দেখুন বাগধারা, আপনারা কি জানেন বিশেষ লিখিত পরীক্ষায়ও বাগধারা আছে। আপনাকে একটা বাগধারা দিয়ে বলবে যে এই বাগধারার মানেটা লিখুন, আর হলো বাগধারা দিয়ে ওই মানেটা ব্যবহার করে আপনার একটা বাক্য রচনা করতে হবে। সো দেখুন, প্রিলিমিনারিতে বাগধারা আছে, আবার রিটেনও কি আছে, বাগধারা আছে। তাহলে বাগধারাতে আপনি সময় ইনভেস্ট করুন বেশি বেশি, এর একটা দিক। সেটা বিশেষ লিখিততে 5টা বাগধারা থাকে, অর্থাৎ আপনি দেখবেন যে 3টা কোনো রকমের পিলিপাশ্র যদি করে যান 3টা পারবেন, কিন্তু বাকি 2টা দেখবেন কঠিন, এবং দেখবেন 2 নম্বরের জন্য কিন্তু ক্যাডার ওঠানামা করবে। তার মানে আপনাকে বাগধারায় রিচ হতে হবে। সো আপনি কি করবেন, বাজার থেকে বাংলা বিষয়ে যতগুলো বই, রেফারেন্স বই বা আমি যেগুলো বইয়ের কথা বলছি সেই বইগুলো কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে প্রথমে স্বর দিয়ে শুরু যে সমস্ত বাগধারা, সেই বাগধারাগুলো স্বরেও একটা লিখে, তারপর ওর নিচে যত ধরনের স্বর দিয়ে শুরু হয় বাগধারা সবগুলাই স্বরের আন্ডারে সবগুলো বই থেকে কালেক্ট করে নিলেন। যেগুলো রিপিটেড সেগুলো আপনি লিখলেন না, এভাবে করে স্বরেও স্বরে রস্বই দীর্ঘই করে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যতগুলো আছে ততগুলা নোট খাতা করলেন। তাহলে এইভাবে যদি করে পড়েন তাহলে আপনার প্রিলি রিটেন 2টাই কাভার। আবার বাক্য শুদ্ধিকরণ, দেখুন গুরুচন্দ্রালী দোষ, আধিক্য দোষ, তারপরে হলো আমরা জানি বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা, 3টা যোগ্যতা থাকে বাক্যের। তো একটা অশুদ্ধ বাক্য আপনাকে দেয়া হবে রিটেনে, সেটাকে শুদ্ধ করতে হবে। তাহলে দেখেন এটা হলো রিটেনের কাজ। আবার পিলিতে কি হবে, পিলিতে বলবে নিচের কোনটি অশুদ্ধ বাক্য বা নিচের কোনটি শুদ্ধ বাক্য। বানান যেমন শুদ্ধ অশুদ্ধ খুঁজে বের করতে হয়, তেমনিভাবে বাক্যও কিন্তু কোনটা অশুদ্ধ কোনটা অশুদ্ধ সেটা খুঁজে বের করতে হয়। তাহলে দেখেন আপনার পিলিতেও যে কাজ, রিটেনের সেম কাজ। তাহলে আপনি এখানে সময় দিন, আপনি কি করেন, বাংলা অ্যাসিওরেন্স রিটেনের একটা বই নিয়ে নেন,
প্রিলির পড়ার পাশাপাশি ওই বইটাও একটু সলভ করলেন এগুলো, তাহলে কী হবে আপনার প্রিলিটা এত বেশি স্ট্রং হবে, ফেল করবেন না। যেমন আমি প্রথম 2টা পিলি একটু পড়াশোনা করে দিয়েছি, কিন্তু তারপরে 2টা পিলি কিন্তু না পড়েই যে উপস্থিত হয়েছি, কারণ আমার বিশেষ রিটেন দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি এখন এত বেশি দেখতে জানি, প্রিলিতে আমাকে আটকাতেই পারবে না, তারা যতই যাই দেখ না কেন। সো এইটা হলো একটা অ্যাডভান্টেজ, আমার কথা বুঝতে পারছেন এইটা। এবার চলুন আমরা একটু ইংরেজির দিকে যাই। ইংরেজি লিখিত পরীক্ষায় আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা টেস্ট করা হবে সেটা হলো আপনার ভোকাবুলারি নলেজ, বুঝতে পারছেন? তো ইংরেজিতে দেখেন আপনার প্রিলিমিনারি পরীক্ষায় কী আসবে, সিনোনিম আর অ্যান্টোনিম। তাহলে যার ভোকাবুলারি স্টোরেজ ভালো সে রিটেনেও যেমন ভালো করবে, প্রিলিতেও কিন্তু তার সিনোনিম অ্যান্টোনিমে সমস্যা হবে না। সো এই কারণে আপনার কাজ হবে, আপনি যদি ইউনিভার্সিটি লেভেলে এখন থাকেন, আপনার ইংরেজি ভালো করার ক্ষেত্রে 2টা জিনিসের উপর কাজ করতে হবে। একটা হলো ভোকাবুলারি রিচ করা, আর একটা হলো ফ্রেজাল ভার্বে রিচ হওয়া। যেমন অ্যাবাইড বাই আর অ্যাবাইড ইন এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে ফ্রেজাল ভার্বগুলো যে আলাদা আলাদা মিনিং কনভে করে, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। আবার আপনাকে ফ্রেশ অ্যান্ড ইডোমস এগুলো শিখতে হবে। ইলেকট্রিসিটি চলে গেছিলো তাই একটু ব্ল্যাকআউট হয়েছিল, ওকে আই এম সরি। দেন আবার দেখুন, ফ্রেশ অ্যান্ড ইডোমসে আপনি দক্ষ হবেন। ফ্রেশ অ্যান্ড ইডোমসে দক্ষ হলে তাহলে কী হবে, আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন লিখিত পরীক্ষায় তখন আপনি এগুলো ইউজ করতে পারবেন। সো এগুলোতে ফ্রেজাল ভার্ব, ফ্রেশ অ্যান্ড ইডোমসে প্রো হওয়ার উপায় কী, সেটা হলো পত্রিকা পড়া। বেশি বেশি পত্রিকা পড়লে আপনার অটোমেটিকলি এগুলো ডেভেলপ করবে, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আপনি মুখস্থ করেন, দরকার নাই। আপনি যখন বেশি বেশি করে পত্রিকা পড়বেন, ইংরেজি পত্রিকা, তখন অটোমেটিকলি ডেভেলপ করবে। তাহলে ইংরেজি পত্রিকা পড়তে হবে, প্রিলি রিটেন 2 জায়গায় কাজে লাগবে। এরপরে চলুন আমরা দেখি জিকে বাংলাদেশে কী কী বিষয় 2টা জায়গায় কাজে লাগবে। সেটা হলো দেখুন, আপনি যখন রচনা লিখতে যাবেন, হ্যাঁ, সেটা বাংলায় হোক কিংবা ইংরেজিতে হোক, কিংবা বাংলাদেশ বিষয়াবলিতে যখন পরীক্ষা দিতে যাবেন লিখিত পরীক্ষায়, তখন আপনাকে সর্বশেষ অর্থনৈতিক যে উপাত্ত সেটা কিন্তু আপনার লাগে। তাহলে আপনি এটা কোথায় পান, আপনি পান বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা সর্বশেষ যেটা। আমি আপনাদের বলে রাখি, সর্বশেষ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 কিন্তু অলরেডি ইন্টারনেটে এসছে। আপনারা যদি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান তাহলে কিন্তু সেখানে পাবেন। তাহলে ওই অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনারা সোশিও ইকোনমিক ডাটা, আর্থসামাজিক যে ডাটাগুলো, এগুলো কিন্তু একেবারে বইয়ের শুরুর দিকেই কিন্তু 1 পেজে আছে, ওইটা পড়ে নেবেন, ওইটা একটা দিক। তারপর হলো আমাদের জিডিপি সাইজ কত, সর্বশেষ বছরে আমাদের জিডিপি গ্রোথ রেট কত, পার ক্যাপিটা জিডিপি জিএনআই কত, আমাদের বর্তমান সরকার কি কি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, ফাস্ট ট্র্যাক প্রজেক্টগুলো কী কী, তাদের ইমপ্লিমেন্টেশন পার্সেন্টেজ কত, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার প্রিলিতেও আসবে, রিটেনে আপনাকে ইয়ার জন্য লিখতে হবে, রচনার জন্য লিখতে হবে। আবার যখন ভাইভায় যাবেন তখনও কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে এগুলো। আবার আপনাদের যে ইয়েগুলো মনে রাখবেন, সেটা হলো সোশ্যাল সেফটি নেটের জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, হ্যাঁ, সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো, কাবিখা কি, কাবিটা কি। সো আপনি যদি অর্থনৈতিক সমীক্ষা বইটা আগাগোড়া পড়ে ফেলেন, ফ্রিলি রিটেন ভাইবা সব কাভার হবে, ঠিক আছে? আবার যখন আপডেট আসবে, আপডেট অনুযায়ী আবার নিজেকে আপডেট করে নেবেন ডাটাগুলো। সো আমি বলি, প্রিলি যদি পরীক্ষাতে আপনি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা পড়ে ফেলবেন, রিটেনে আপনি বাহাদুর সাজবেন, ঠিক আছে? এইটাই হলো মেইন কাজ। এরপর আপনাকে কিন্তু 1905 থেকে 1971 পর্যন্ত হিস্ট্রি একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে হবে। সো ওই হিস্ট্রি যদি আপনি এখানে জানেন ভালো করে, তাহলে আপনার প্রিলি হলো, আবার রিটেনও হলো, ঠিক আছে? এইটা একটা জায়গা, সেখানে আপনার কাজ করার জায়গা আছে। আর এই 1905 থেকে 1971 পর্যন্ত পড়ার ক্ষেত্রে আপনি কোন রেফারেন্স বই ব্যবহার করবেন সেটা কিন্তু আমি আরেকটা বইয়ে বলে দিই, আরেকটা সেগমেন্টে আরেকটা ভিডিওতে বলেছি। সো আপনারা ওইটা দেখে নেবেন। এরপরে সংবিধান প্রিলি রিটেন ভাইবা সব জায়গায় কাজে লাগে। তো সংবিধানের যে ধারাগুলো, গুরুত্বপূর্ণ ধারাগুলো, সেগুলো টিকাগুলো একটু পড়তে হয়। আরিফ খানের বই আছে বাংলাদেশের সংবিধান, তো ওই বইটা থেকে টিকাগুলো পড়বেন, প্রিলি পড়ার সময় টিকাগুলোও পড়বেন, তাহলে কী হবে, ওগুলো রিটেনে কাজে লাগবে, আপনার গোছানো উত্তর হবে। আবার সংবিধানের যে প্রস্তাবনা আছে সেটা আপনি ডিটেলস পড়েন, খালি সংবিধানের যে 4টা মূলনীতি প্রস্তাবনায় আছে ওইটা বললেই হবে না, এটার পাশাপাশি পুরোটাই পড়েন, দেখবেন যে আপনার রিটেনের দক্ষতা বাড়ছে। আবার আমার বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কী এটাও আপনি পড়তে পারেন। সো টিকাগুলো পড়বেন, ঠিক আছে? আর সংবিধান রচনার ইতিহাস, তারপর সংশোধনীগুলো, সেগুলো কি কি বিষয়ে সংশোধনীগুলোতে আছে, এগুলো প্রিলি রিটেন ভাইবা সব জায়গায় কাজে লাগবে। সো এই জায়গাটা আপনি ফোকাস দিতে পারেন অ্যাজ এ প্রিলি স্টুডেন্ট। এরপরে দেখুন, জিকে ইন্টারন্যাশনালে যখন যাবেন তখন আপনাকে ডেইলি স্টার এবং প্রথম আলো এই পত্রিকাগুলোর সম্পাদকীয় পড়তে হবে। বিশেষ করে
প্রজেক্ট সিন্ডিকেট নামের একটা এডিটোরিয়াল আছে, আপনারা যদি ডেইলি স্টার পড়েন দেখবেন ওখানে কিন্তু ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা লিখেন, তো ওই ব্যাকগ্রাউন্ডগুলো আপনার কাজে লাগবে।